তো সিনেমার নাম হচ্ছে প্রিমিটিভ ওয়ার। হয়তো অনেকে নামটা শুনেছেন, হয়তো অনেকে শোনেননি, এবং না শোনাটাই স্বাভাবিক, কারণ কোনো বড় কোম্পানির ব্যানারে এটা আসেনি। তবে সত্যি বলতে এই সিনেমাটা আমাকে একটু সারপ্রাইজ করে দিয়েছে। মোটমাট যুদ্ধের প্রেক্ষাপটে যে কটা সাইফাই, হরর বা এই এলিমেন্টের যে সিনেমাগুলো রয়েছে সেগুলো আমি সচরাচর মিস করি না। আর যেখানে আছে ভিয়েতনামের যুদ্ধ এবং সাথে আছে ডাইনোসর, সেগুলো কি মিস করা যায়? ভিয়েতনাম ওয়ার এবং ডাইনোসর কেসটা এমনটাই ঘটেছে। সেই জন্যই তো বললাম যে এই সিনেমাটা আমাকে একটু সারপ্রাইজ করেছে। সিনেমার কোনো নাম ডাক নেই, এটা একটা অস্ট্রেলিয়ান সিনেমা, তাই কোনো পরিচিত মুখ তো আপনি এই সিনেমাতে দেখতেই পাবেন না। আর কি, চলো শুরু করা যাক। হে গাইজ, আমি অর্ণব, ওয়েলকাম টু মাই চ্যানেল। আর এই ভিডিওতে আমি প্রিমিটিভ ওয়ার সিনেমাটাকে সম্পূর্ণ এক্সপ্লেন করব। তো সময়টা ছিল 1968। মিশনের দরুন ভিয়েতনামের সেই জঙ্গলে কিছু সৈন্যদের উপরে কিছু জন্তু আক্রমণ করে। আর জন্তু বলতে যেমন তেমন না, রীতিমতো ডাইনোসর। সেই রাতের ঘন অন্ধকার, বৃষ্টি হচ্ছে এবং সেই সৈন্যগুলো জানেও না যে কে তাদের উপরে আক্রমণ করেছে। তারা রেডিওতে সাহায্যের জন্য বলে যে ইমিডিয়েট তাদের যাতে এখান থেকে নিয়ে যাওয়া হয়, তবে শেষ রক্ষার তাদের হয় না। পরের দিন সকালবেলা এক অফিসার সেই ভিয়েতনামের জঙ্গলে এক আর্মি ক্যাম্পে গিয়ে পৌঁছায়। এখন সে সিআইএ না কোনো স্পেশাল কমিটির সেই পরিচয়টা জানা যায়নি এবং সে নিজের পরিচয়টা গোপন রেখেছে। সে কর্নেল জেরিকোর সাথে সাক্ষাৎ করতে যায়। কর্নেল জেরিকো খুবই চিন্তিত রয়েছে, কারণ গতকাল রাতেই তার যে গ্রিন ব্যারেট প্ল্যাটুন রয়েছে তাদের উপরে আক্রমণ হয়েছে এবং তাদের কি হয়েছে কোনো খবর নেই। যেটা গল্পের শুরুতেই আমরা দেখলাম যে এই রাতের বেলা ডাইনোসর তাদের উপরে আক্রমণ করেছে। তবে এই কর্নেল তো জানে না। সে জানতে চায় যে তার লোকেরা কোথায় এবং তাদের সাথে কি হয়েছে। একই সাথে সেই স্থানে বহু আহত এবং অসুস্থ মানুষদের আমরা দেখতে পাই যারা রেডিয়েশন পয়জনিং এ ভুগছে। রাশিয়ানরা কিছু রেডিও অ্যাক্টিভ ম্যাটেরিয়াল নিয়ে কিছু তো একটা করার চেষ্টা করছে, যার কারণে বহু মানুষ অসুস্থ হয়ে পড়েছে। অন্যদিকে আমরা ভলচার স্কোয়াডকে দেখতে পাই, সৈন্যদের একটা গ্রুপ যাদেরকে লিড করছে রায়ান বেকার। তারা সেই জঙ্গলে একটা মিশন করছে। আসলে ইনসার্জেন্টরা কিছু সৈনিকদের আটকে রেখেছিল, তাদেরই উদ্ধার করার জন্য সেই ভলচার স্কোয়াড সেখানে গেছে এবং সাকসেসফুলি তারা তাদের পার্টনারদের, বন্ধুদের সেখান থেকে উদ্ধার করে নেয়। তো তাদের মিশন তো কমপ্লিট, এখন তারা শান্তিতে বাড়ি গিয়ে আনন্দ ফুর্তি করবে। তবে না, তাদের আবার ডাক এসেছে। কর্নেল জেরিকো তাদেরকে ডেকে পাঠিয়েছে, যেটা জানতে পেরে রায়ান এবং তার টিম একদমই খুশি না। সদ্য মিশন করে ফিরলো তারা, এখন আবার তাদের যেতে হবে আর একটা কাজে। কর্নেল জেরিকো তাদের মিশন ব্রিফটা দিয়ে দেয়। গতকাল রাতেই সেই ভ্যালিতে তার গ্রিন ব্যারেট যে প্ল্যাটুনটা রয়েছে তারা আচমকা মিসিং, রেডিও কন্ট্যাক্ট বন্ধ হয়ে গেছে। তো এই ভলচার স্কোয়াডকে সেখানে পাঠানো হবে জানার জন্য যে সেই টিমের সাথে কি হয়েছে। তাদের কাজ হচ্ছে জাস্ট ইনফরমেশন গ্যাদার করা, সেখানকার মানুষদের উদ্ধার করার এইসব কাজ তাদের না। তবে সেই গ্রিন ব্যারেট টিম যে আসলেই কি করতে সেইখানে গেছিল বা সেই পার্টিকুলার ভ্যালিতে আসলে কি আছে সেটাকে ক্লাসিফাইড রাখা হয়েছে। তাদের লিডার রায়ান বেকারকে কর্নেল জেরিকো ভালো মতন বুঝিয়ে দেয় যে তার লোকেরা যাতে হিরো হওয়ার চেষ্টা না করে। এটা জাস্ট একটা রিকন মিশন, এর থেকে বাইরে তাদের কিছু জানার প্রয়োজন নেই। এবং বেকার যদি এটা করে দিতে পারে তো তার এগেনস্টে কিছু অ্যালিগেশন রয়েছে, কিছু কেস রয়েছে, সেগুলো কর্নেল জেরিকো মুছে দেবে। মোটমাট তাদের দুজনের মধ্যেই ডিল হয়ে গেছে। অবশ্যই বেকার এবং তার টিম এই মিশনটা তো করতে চায় না, তবে তাদের হাতে রাস্তায় বাকি আছে, কারণ স্বয়ং কর্নেল তাদেরকে অর্ডার দিয়েছে। তো মোটমাট দিনের বেলাটা তারা বিশ্রাম করেই রাতের বেলা বেরোবে মিশন করতে। সেই স্কোয়াডে একজন মেম্বার রয়েছে লোগান, তার মাথায় সম্ভবত একটু সমস্যা রয়েছে, এটা যুদ্ধের কারণেও হতে পারে পিটিএসডি। তো তাকে নিয়ে অনেকে একটু চিন্তিত রয়েছে। যাই হোক, রাতের বেলা কথা মতন তারা সেই স্থানে চলে যায় মিশন করার জন্য। তাদেরকে সেই হারিয়ে যাওয়া গ্রিন ব্যারেট প্ল্যাটুনকে খুঁজতে হবে। তারা লোকেশনে পৌঁছায়, তবে কোনো মানুষকে কিছু দেখা যাচ্ছে না। তবে একটা ফুটপ্রিন্ট তারা লক্ষ্য করতে পারে, যেটা অবশ্যই মানুষের তো না এবং কোন প্রাণীর সেটাও তারা বুঝতে পারছে না। সেখানে এক টাইপের পাখির পালক তো রয়েছে, তবে সাইজটা একটু অতিরিক্ত বড়। প্রথমে সেটাকে সবাই অস্ট্রিচ মনে করছিল, উট পাখি, তবে উট পাখির পালকও এত বড় হয় না। কি হতে পারে সেটা? তো খোঁজাখুঁজি করতে করতে তারা ফাইনালি একজনের ব্যাগ খুঁজে পায়, সেই হারিয়ে যাওয়া সৈন্যগুলোর মধ্যে একজন, যেখানে তারা একটা ম্যাপ খুঁজে পেয়েছে যেখানে রিসার্চ স্টেশন 4 বলে একটা স্থানের মার্কিং করা রয়েছে। তারা মনে করছে যে সম্ভবত তারা বা সেই হারিয়ে যাওয়া সৈন্যগুলো সেখানেই গেছে। অন্যদিকে বেকার আর একজন সৈন্যের জার্নাল খুঁজে পায়, যেখানে সেই সৈন্যটা কিছু অদ্ভুত কথা লিখেছে। সে লিখেছে যে নাকি তাদের শিকার করা হচ্ছে, এই জঙ্গলে এমন তো কিছু রয়েছে যেটার বিন্দুমাত্র ধারণা তাদের নেই। কিছু সময় পরেই সার্জেন্ট বেকারের উপরে আক্রমণ হয়। একটা জন্তু বেকারকে টেনে সেই জঙ্গলের আর এক কোনায় তো নিয়ে যাচ্ছিল, যদিও বেকারের কাছে বন্দুক থাকাতে গুলি টুলি চালিয়ে সে নিজেকে ছাড়িয়ে নিয়েছে। তবে সেই ঘন জঙ্গল এবং অন্ধকারে সে দেখতে পায়নি সেই জন্তুটা আসলে কি। অনেকে অনুমান করছে যে সেই ভিয়েতনামের জঙ্গলে বাঘ থাকে, তো সম্ভবত জঙ্গলে বাঘ রয়েছে। তবে বেকার মনে করে যে সেটা যাই হোক, বাঘ তো অবশ্যই না। অনেকে ভাবছে যে এটা বন্য জীবজন্তুদের এলাকা, তাদের এই স্থানটা ত্যাগ করে চলে যাওয়া উচিত। তবে মিশন শেষ না করা পর্যন্ত তো তারা যেতেও পারবে না।
অন্যদিকে সেই জঙ্গলে কিছু সোভিয়েত সৈন্যও ছিল, তাদের সাথে কনিয়েন নামক আরেকজন ভিয়েতনামিজ মেয়েও রয়েছে যে সেই লোকাল ইনসার্জেন্টের একজন মেম্বার, এবং তারা প্রত্যেকেই সেখানে মার্কিনদের এগেনস্টে লড়ছে। তো গুলির আওয়াজ পেয়ে তারা সেই জঙ্গলে চলে যায় দেখার জন্য যে কি হয়েছে। তবে তাদের মধ্যে আরেকজন মেম্বার যার নাম হচ্ছে আলেকজান্ডার, তার উপরে একটা র্যাপ্টার আক্রমণ করে বা একটা ডাইনোসর আক্রমণ করে, বড় ব্রুটালি তাকে হত্যা করে। পরে তার ডেড বডিটা খুঁজে পায় তারা বুঝতে পারছে না যে এখানকার লোকাল ভিয়েতনামিজরা এই কাজটা করেছে নাকি আমেরিকানসরা এটা করেছে। অন্যদিকে ভলচার স্কোয়াড তারা তো সেই হারিয়ে যাওয়া সৈন্যগুলোকে খুঁজছে। ইলাই সেখানে একটা জন্তুর নখ খুঁজে পায়, মানে নখটার সাইজটা অনেক বড়। সেটা দেখেই সে তার সার্জনকে বলে যে এখনো সময় আছে, তারা ফিরে যেতে পারে। মোটমাট ভালো কিছু ঠেকছে না এই জঙ্গলটা। তবে বেকার তার মিশন কমপ্লিট না করা পর্যন্ত তো বেরোবে না। তো সামনে রয়েছে একটা গুহা, তো তারা সেই গুহাটার মধ্যে ঢুকেছে, কারণ গুহার বাইরেই আরেকটা সৈন্যর ব্যাগ তারা পেয়েছিল, ভেবেছে হয়তো এখানেই সেই সৈন্যগুলো ঢুকেছে আর কি। যেটা তাদের সব থেকে বড় ভুল ছিল, কারণ সেই গুহাটা একটা ডাইনোসরের বাসা ছিল, যেটার মধ্যে ডাইনোনিকাস নামক কিছু ডাইনোসরস রয়েছে, মানে তার বাচ্চাগুলো রয়েছে। এদেরই সেই পালকটা তারা সেই জঙ্গলে দেখেছিল, যেটাকে তারা উট পাখির পালক মনে করছিল। যাই হোক, সেই ছোট ছোট ক্রিচারগুলো প্রচন্ড হিংস্র, যারা সেখানে আক্রমণ করেছে। তবে তাদের কাছে ছিল বন্দুক, কোনো মতে গোলাগুলি করে করে সেখান থেকে তো তারা পালায়, এবং এই পালানোর দরুন তারা দুটো দলে ভাগ হয়ে যায়। সার্জেন্ট বেকার এবং লিওন তারা দুজন আলাদা পড়ে যায়। প্রত্যেকেই মোটামুটি হাফ ছেড়ে বেঁচেছে। তারা ভাবছে যে এই কি ভয়ঙ্কর মিশন করার জন্য তারা এই জঙ্গলে এসেছে। আর সেই সময় সেই বাকি টিম যারা আলাদা হয়ে গেছিল, তারা সেখানে একটা বৃহৎ ডাইনোসর দেখতে পায়, যেটাকে টাইরানোসরাস বলা হয় বা টিরেক্স বলা হয়। অন্যদিকে বেকার এবং লিওন তারাও দেখতে পায় একটা বৃহৎ টিরেক্স সেখানে ঘুমাচ্ছিল। তার ছোট ছোট বাচ্চাগুলো ছিল যারা তাদেরকে দেখে নেয়, যার ফলে সে বৃহৎ টিরেক্সটাও জেগে যায়। সেটা সম্ভবত মা, যে অবশ্যই তার টেরিটরি এবং বাচ্চাদের বাঁচানোর জন্য সবকিছু করবে। আর কি সেখানে ইঁদুর বিড়ালের চেসিং শুরু হয়। মোটমাট সেই দুই দলের পিছনেই ডাইনোসর ধাওয়া দিয়েছে। প্রথমে তারা যখন হেলিকপ্টার করে যাচ্ছিল, তারা দেখছিল যে সেই জঙ্গলের বড় বড় গাছগুলো ভেঙে গেছে। তারা ভাবছিল যে হয়তো জঙ্গলে বড় বড় হাতি রয়েছে যারা এই কাজটা করেছে। তবে তারা ফাইনালি রিয়েলাইজ করে যে এটা হাতি না, লিটারালি ডাইনোসর রয়েছে জঙ্গলে। তো সেই চেসিং, একটা ডাইনোসরের থেকে পালাতে পালাতে সকাল হয়ে গেছে। বেকার এবং লিওন তারা পাহাড়ের ধারে এসে থেমে যায়, কারণ নিচে ঝর্ণা নদী টদী রয়েছে। অন্যদিকে পিছনে সেই ডাইনোসর ধাওয়া দিয়েছে, বাধ্য হয়ে তাদেরকে জাম্প করতে হয় এবং সেই ডাইনোসরও মেরে দেয় জাম্প। জলে পড়ে লিওন তার জ্ঞান হারায়। তবে বেকার তার টিমমেটকে তো ফেলে রেখে যেতে পারবে না, তাকে বাঁচাতেও হবে। অন্যদিকে সেই বৃহৎ জন্তুটাও সেখানে রয়েছে। সেই মুহূর্তে তাদেরকে সাহায্য করার জন্য একটা মেয়ে চলে আসে, যার নাম হচ্ছে সোফিয়া। সে তাদেরকে একটা সেফ জায়গায় নিয়ে যায়। অন্যদিকে বাকি টিম তারা তো অভ্যস্ত হয়ে গেছে, তারাও তো বেকার এবং লিওনকে খুঁজছে যে বাকি দুই মেম্বার তারা গেল কোথায়। এবং এই খোঁজার দরুন বহুবার বিভিন্ন ডাইনোসরের মুখোমুখি তারা হয়েছে, কিছু হস্টাইল আবার কিছু ফ্রেন্ডলি, যাদেরকে আমরা জুরাসিক পার্ক সিনেমাতেই দেখেছি। এখন আমাদের মতন তারাও শকড যে এই জঙ্গলে এই ডাইনোসর আসলো কিভাবে। সোফিয়া নামে যে মেয়েটা তাদেরকে বাঁচালো, সে হচ্ছে একজন রাশিয়ান প্যালেন্থোলজিস্ট। প্যালেন্থোলজিস্ট হচ্ছে বেসিক্যালি যারা ফসিলস সব নিয়ে গবেষণা করে। তো সার্জেন্ট বেকার তার কাছ থেকে বেশি ইনফরমেশন তো পায়নি, তবে যেটুকুনি পেয়েছে সেটুকুনি না। একজন পাগল সোভিয়েত জেনারেল যার নাম হচ্ছে জেনারেল বড়দিন, সে কিছু একটা এক্সপেরিমেন্ট করছে এই জঙ্গলে। সে এক টাইপের কোলাইডারের মেনশনও করে, এবং সেটারই ফলাফল হচ্ছে বাইরে থাকা এই ডাইনোসরগুলো। যাই হোক, এত কিছু জেনে লাভ নেই। তাদের আগে এই জঙ্গল থেকে, মানে জঙ্গল তো না, এটা এখন একটা চিড়িয়াখানা হয়ে গেছে, এখান থেকে বেরোতে হবে। লিওন রেডিও কন্ট্যাক্ট করে তাদের বসের সাথে, অর্থাৎ কর্নেল জেরিকো, যে তাদের এই মিশন এখানে পাঠিয়েছে। বেকার জানায় ইমিডিয়েট হেলিকপ্টার পাঠাতে তাদের, যেটাতে করে তারা বাড়ি ফিরবে। তবে কর্নেল জেরিকো অত সহজে তো তাদের বাড়ি ফিরতে দেবে না, মানে কিছু ইনফরমেশন তো রয়েছে যেগুলো বাইরে রিভিল করা যাবে না। কর্নেল জেরিকো আগে তার টিম পাঠাবে সব ময়না করার জন্য, তারপর তারা বাড়ি যেতে পারবে। অর্থাৎ কর্নেল জেরিকো তো অনেক কিছু জানে যেটা সে লুকিয়ে রেখেছে। সে তার প্রথম যে টিম ছিল, যে স্কোয়াড ছিল, তাকে কি করতে পাঠিয়েছিল এই স্থানে, সেটা তো সে বলেনি। মানে সে সন্দেহ তো করেছিল যে সেই সোভিয়েত সায়েন্টিস্টরা সেই নিউক্লিয়ার ম্যাটেরিয়ালগুলো দিয়ে কিছু তো একটা করছে, তবে ডাইনোসরস এটা সে অনুমান করেনি। যাই হোক, ইনফরমেশনগুলো বাইরে ছড়ানো যাবে না। তাদের জানতে হবে যে সেই সোভিয়েত জেনারেল বড়দিন অ্যাকচুয়ালি কি করার চেষ্টা করেছে এবং সে কি করেছে। অন্যদিকে সেই ভলচার স্কোয়াডের বাকি মানুষগুলোর সাথে সেই সোভিয়েত সৈন্যগুলো মুখোমুখি হয় একটা ফিল্ডের মধ্যে, এবং তাদের সেই গুলির আদান প্রদানে গেরাল কিন্তু আহত হয়, তার পায়ে একটা গুলি লেগেছে। তো সেখানে তো গোলাগুলি চলছে, তবে সেখানে তারা একা ছিল না, সে উড়ন্ত ডাইনোসরসগুলো সেখানে ছিল, যাদেরকে বলা হয় কোটজেলকোটলাস, মানে এরকমই একটা অদ্ভুত কঠিন উচ্চারণ। যাই হোক, আমি তাদেরকে উড়ন্ত ডাইনোসরস বলেই ডাকছি। তারা সেখানে আক্রমণ করে এবং টলস্টয় নামক সেই সোভিয়েত সৈন্যটাকে হত্যা করে। অন্যদিকে বাকি আমাদের ভলচার স্কোয়াড ওইসব দেখার পর তো তারা সেখান থেকে মারে দৌড়, এবং সেই জঙ্গলেই বেকার এবং লিওনের সাথে তাদের দেখা হয়ে যায়। তো সেই ভলচার স্কোয়াড আবার একত্রিত হয়ে গেছে। তবে এই সম্পূর্ণ জঙ্গলটাই তো এখন হস্টাইল, মানে বিপদ তো চারিদিকে। সেই ডাইনোনিকাস নামক সেই পাকনাওয়ালা যে ডাইনোসরসগুলো রয়েছে, তারা আবার সেখানে আক্রমণ করে। যে আক্রমণে গেরাল যে অলরেডি আহত ছিল, সে আরও আহত হয়, মানে তার অবস্থা প্রচণ্ড খারাপ। তাকে সেফলি আর একটা জায়গায় তো নিয়ে যেতে হবে, সেই কারণে সোফিয়া তাকে পার্শ্ববর্তী আর একটা বাংকারে নিয়ে যায়।
সোফিয়ার একটা হাজব্যান্ডও ছিল যাকে কিন্তু সেই জেনারেল বড়দিন হত্যা করে ফেলেছিল। সেই বড়দিন হচ্ছে বেসিক্যালি একটা ভিলেন যে এইসব ভুলভাল এক্সপেরিমেন্টগুলো চালিয়েছে এবং তার উপর প্রশ্ন করার কারণেই কিন্তু সোফিয়ার হাজব্যান্ডকে হত্যা করা হয়েছে এবং সোফিয়া কোনো মতে পালিয়ে নিজের জীবন বাঁচিয়েছে। শুধু সোফিয়া না, বেশ কিছু সোভিয়েত সৈন্যও রয়েছে যারা সেই জেনারেল বড়দিনের আদেশ শোনেনি এবং তারা আলাদা হয়ে গেছিল, যাদেরকে ডগ অফ ওয়ার বলা হয়। এবং সেই জঙ্গলে যে সৈন্যগুলোর সাথে এই ভালচার স্কোয়াডের গোলাগুলি হচ্ছিল তারাই কিন্তু এই ডগ অফ ওয়ার। মানে বেসিক্যালি তাদেরকে ভালো তো বলা যায়, তবে লজিক্যালি এবং পলিটিক্যালি তারা একে অপরের তো শত্রু, সেই কারণে গোলাগুলি তো হবেই। যাই হোক, তারা সেই জঙ্গলে একটা বিল্ডিংয়ের মধ্যে আশ্রয় নিয়েছে। গেরাল্ডের অবস্থা প্রচণ্ড খারাপ এবং সেই রাতেই সোফিয়া সম্পূর্ণ ব্যাপারটা জানায় যে আসলে কি ঘটেছিল। সোফিয়ার হাজব্যান্ড একজন নিউক্লিয়ার সায়েন্টিস্ট, যাদেরকে একটা সায়েন্টিফিক এক্সপেরিমেন্টের জন্য এখানে পাঠানো হয়েছিল। বেকার এটা শুনে তো অবাক হয়ে যায় যে এই জঙ্গলে একটা যুদ্ধ চলছে, এই জঙ্গলে কে আবার সায়েন্টিফিক রিসার্চ করে। সোফিয়া জানায় যে সেই জেনারেল বড়দিন সে করে। তার এই রিসার্চগুলো করার জন্য সে তার নিজের দেশে জায়গা পায়নি, সেই কারণেই সে এখানে এসে এই রিসার্চগুলো করছে। তবে কিসের রিসার্চ? তারা একটা পার্টিকেল এক্সেলারেটর বানিয়েছে যেটার সাহায্যেই তারা একটা ওয়ার্ম হোল ওপেন করবে। তার প্ল্যান ছিল যে সরাসরি সেই পোর্টাল ব্যবহার করে ট্যাঙ্কগুলো একেবারে হোয়াইট হাউসের মধ্যে ঢুকিয়ে দেওয়া, যেটা দিয়েই সম্পূর্ণ আমেরিকার উপরে সে রাজ করতে পারবে। তবে সেই এক্সেলারেটরে কোনো একটা সমস্যা হয় এবং তাদের সেই ওয়ার্ম হোলটা সরাসরি সেই প্রি হিস্টোরিক টাইমে গিয়ে ওপেন হয়, যার কারণেই সেই সময়কার সেই ডায়নোসরগুলো সেই পোর্টাল দিয়ে সরাসরি এখানে চলে আসে। বোঝা গেল সে যে চেষ্টা করেছিল একটা পোর্টাল বানানোর যেটা শর্টকাটে তাদের এক স্থান থেকে আরেক স্থানে নিয়ে যাবে, সেটা তো হয়নি, বরং সেই পোর্টাল উল্টো দিকে ছিল সেই প্রিমিটিভ সময়, সেই ডায়নোসরের যুগ। তো এই হচ্ছে ব্যাপার। সোফিয়া চায় যে যেভাবেই হোক বড়দিনকে আটকানোর, নলে গোটা দুনিয়া ধ্বংস হয়ে যাবে। বেকারের তো একটাই মিশন ছিল, তবে মিশন গেছে তেল নিতে। সে এখন তার নিজের স্কোয়াডকে যেভাবেই হোক উদ্ধার করে বাড়ি ফিরতে চায়, কারণ এটা আর কোনো রিকন মিশন না ভাই, তারা এখানে ডায়নোসরের সাথে লড়তে আসেনি। অন্যদিকে সোফিয়া রিকোয়েস্ট করে যাচ্ছে যে যেভাবেই হোক সে বড়দিনকে আটকাতেই হবে, আর না আটকালে গোটা দুনিয়ার কি হবে সেটা ঝলকটা তারা এই কয়েক ঘন্টার মধ্যে এই জঙ্গলেই দেখতে পেয়ে গেছে। অন্যদিকে সেই ডাইনামিকাসগুলো তাদের সেই সম্পূর্ণ ফ্যাসিলিটিটাকে ঘিরে ফেলেছে, মানে সেই মানুষগুলো যে সেখানে লুকিয়ে রয়েছে, আশ্রয় নিয়েছে, সেটা তারা জানে এবং সম্পূর্ণ গ্রুপে সেই স্থানে আক্রমণ করেছে। সেই ডাইনোসরগুলোর সংখ্যা এতটাই বেশি যে বন্দুকের গুলিও কম পড়ে যাচ্ছে। অবশেষে গেরাল্ড বুঝতে পারে যে সে বোঝা হয়ে রয়েছে তাদের, সে আহত, সে চলতে পারছে না। অন্যদিকে তাদের বস এবং বাকি টিমমেটসরা তারাও তাকে ছেড়ে যেতে চাইছে না। সোফিয়া জানে যে বাইরে একটা বোট রয়েছে যেটাতে করে তারা পালাতে পারবে, অন্তত জীবনটা তারা বাঁচাতে পারবে, এবং তাদের সবাইকে বাঁচানোর জন্যই গেরাল্ড নিজের বলিদান দেয়। সে প্রত্যেককে পালানোর একটা সুযোগ করে দেয় এবং নিজে হাতে গ্রেনেড নিয়ে সেই ডাইনোসরগুলোকে নিয়েই সম্পূর্ণ বিল্ডিংটা উড়িয়ে দেয়। অবশেষে তারা বোটে করে ফিরছে, তবে জলও নিরাপদ না। অন্যদিকে সোফিয়া বেকারকে কনভিন্স করে যাচ্ছে যে যেভাবেই হোক বড়দিনকে আটকাতে হবে, কারণ তার কাছে সেই শক্তিটা রয়েছে যেটার মাধ্যমে সে গোটা দুনিয়া ধ্বংস করে দিতে পারে। সে বেকারের হেল্প চায় যাতে তারা একত্রে সেই কোলাইডারটাকে বন্ধ বা ডিসেবল করতে পারে। অন্যদিকে তাদের মধ্যে রয়েছে লোগান নামক সেই মানুষটা, যার আচরণটা প্রথম থেকে একটু ভিন্ন ভিন্ন লাগছিল। যেমনটা বললাম, মানসিক সমস্যা, PTSD। অবশ্যই এই মুহূর্তে তার বিশ্রাম ছুটি প্রয়োজন, তবে তারা এমন জায়গায় ফেসে রয়েছে আর কি করবে। সে বেচারা নিজেকেই গুলি মারার চেষ্টা করছিল, তবে বেকার গিয়ে তাকে আটকে দেয়, তাকে জানায় যে এখনো তার সময় আসেনি। অবশেষে তারা সেই বোট থেকে নেমেছে, আর সেই মুহূর্তে আবারও সেই ছোট ছোট ডাইনোনিকাসগুলো তাদের উপরে আক্রমণ করে। মানে এই মালগুলো তো পিছু ছাড়ছেই না প্রথম থেকে। অবশেষে লোগান, যার মাথার সমস্যা প্রথম থেকেই, সে ফাইনালি সময় পেয়ে যায়, মানে সুযোগ পেয়ে যায় নিজের বলিদানটা দেওয়ার। সেই ডাইনোসরগুলোকে ডিস্ট্র্যাক্ট করতে থাকে যাতে তারা তার পিছনে আসে এবং তার বন্ধুরা যাতে পালাতে পারে। সেটাই হয়, লোগান নিজেকেই হত্যা করে দেয় এবং সেই জন্তুগুলো চলে যায় লোগানকে খাওয়ার জন্য, এবং তার পার্টনাররা, বন্ধুরা সেখান থেকে পালানোর সুযোগ পেয়ে যায়। অবশেষে রাতের বেলা তারা ফাইনালি জেনারেল বড়দিনের সেই বেসটা দেখতে পায়। সরাসরি রায়ান এবার রেডিওর মাধ্যমে কর্নেল জেরিকোর সাথে কথা বলে এবং নিজেদের লোকেশনটা বলে দেয় হেলিকপ্টার পাঠানোর জন্য। তবে হেলিকপ্টার না, অতিরিক্ত ফায়ার পাওয়ার পাঠাতে হবে যাতে তারা এই সম্পূর্ণ স্থানটাই ধ্বংস করে দিতে পারে, মানে এই সম্পূর্ণ রিসার্চ ফ্যাসিলিটিটা। তবে কর্নেল জেরিকো তো সেই জায়গাটা ধ্বংস করবে না, মানে সে চাইছে সেই সোভিয়েত রিসার্চ ফ্যাসিলিটিটা সম্পূর্ণভাবে হাতাতে, যাতে তার ভেতরে থাকা সব জিনিসগুলো তাদের হয়ে যায়, মানে যে যার ধান্দায় রয়েছে আর কি। তো এখন ফাইনাল মোমেন্ট, রায়ান জানায় যে কিভাবে তার আগের স্কোয়াড মারা গিয়েছিল। যেমনটা বললাম, রায়ানের উপরে একটা কেস চলছে যেটা দিয়ে ব্ল্যাকমেল করেই কিন্তু কর্নেল জেরিকো তাকে এই মিশনে পাঠিয়েছে। রায়ান বেকার জানায় যে কিভাবে তার সম্পূর্ণ স্কোয়াড, মানে আগের স্কোয়াড মারা গিয়েছিল একটা মিশনে, এবং তার দোষগুলো বেকারের উপরেই পড়েছিল। তবে এবার সে সর্বস্ব চেষ্টা করবে, প্রয়োজনে তার নিজের জীবন দিয়ে দেবে তার সঙ্গীদের বাঁচানোর জন্য। যাই হোক, সেই রিসার্চ ফ্যাসিলিটিতেই আমরা জেনারেল বড়দিনকে দেখতে পাই, যার সাথে সেই ভিয়েতনামি সৈন্যটা কনজিয়ান রয়েছে। সে হচ্ছে একটা ইনসার্জেন্ট যে এই লোকাল রাশিয়ানদের হেল্প করছে, কারণ যেমনটা জানি সেই ইনসার্জেন্টগুলো আমেরিকানদের সাথে লড়াই করছিল, তো রাশিয়ান সাপোর্ট তাদের প্রয়োজন ছিল। তবে কোয়ানিয়ান জেনারেল বড়দিনের উপর প্রচণ্ড ক্ষেপে রয়েছে, কারণ সে তার বাসস্থানটাকে একটা নরক বানিয়ে দিয়েছে। তার কারণেই এই ডাইনোসরসগুলো এখন লোকাল মানুষদের হত্যা করে বেড়াচ্ছে। যাই হোক, সেই রাশিয়ান সৈন্যগুলো যারা বড়দিনের এই প্ল্যানে সম্মতি দেয়নি, তারাও বেকারের সাথে হাত মেলায় এবং তারা একত্রে
এই সম্পূর্ণ ফ্যাসিলিটিটাকে ধ্বংস করার প্ল্যান করছে। তারা বোম টোম লাগাচ্ছে চারিদিকে, তবে আমন্ত্রণ ছাড়াই এক বৃহৎ অতিথি তাদের সেই স্থানে এসে টপকায়। সেটা হচ্ছে সেই বৃহৎ মেল টিরেক্সটা। ব্যাপার হচ্ছে যে জেনারেল বড়দিনের লোকজনেরা একটা ছোট টিরেক্সকে হত্যা করেছে, সেটাই তারা সেই ফ্যাসিলিটিতে এনেছিল। এখন বড়দিন সেই জিনিসটা দেখে বুঝতে পেরে যায় যে একটা ইনফ্যান্ট টিরেক্সকে হত্যা করেছে তারা, এবার তো দাম চোকাতে হবে। আর সেটাই হয়, সেই বৃহৎ ডাইনোসরটা সেখানে এসে একটা ম্যাসাকার চালায়। মানে কি বলবো, জাস্ট আপনারা কল্পনা করে নিন। সেখানে একটা ডাইনোসরস না, মেল এবং ফিমেল পিতা মাতা দুজনেই এসেছে তাদের মৃত সন্তানের বদলা নেওয়ার জন্য। অন্যদিকে চার্লি এবং সেই ভিয়েতনামিজ সৈন্যটা কনভেন তারা মুখোমুখি হয়। কনভেন সে নিজের জীবনের পরোয়া করে না, সে যেভাবেই হোক এই মার্কিন সৈন্যটাকে হত্যা করবে, কারণ তার সম্পূর্ণ পরিবার মারা গেছে এদের হাতেই। অবশেষে চার্লি কোনো উপায় না পেয়ে তার কাছে থাকা গ্রেনেডগুলোকে ট্রিগার করে, আর যার ফলে তারা দুজনেই মারা যায় এবং সেই স্থানে একটা বড় এক্সপ্লোশন হয়। আসলে যেখানে যেখানে তারা বোমগুলো লাগিয়ে রেখেছিল সে সব করে এক্সপ্লোড করে। তবে জেনারেল বড়দিন সে তো বুঝে গেছে যে তার লাস্ট দিন চলে এসেছে, তো সে তো একা মরবে না, সে সবকিছু নিয়ে মরবে। যেমনটা সোফিয়া বলেছিল যে সে তো একদম পাগল লোক আছে, সেই ওয়ার্মহোল নিয়ে একটু পাকামি করলেই গোটা দুনিয়া ধ্বংস হয়ে যেতে পারে এবং সেটাই করার চেষ্টা করছে সে। তো তাকে তো থামানো প্রয়োজন। সেই মেশিন তো চালু হয়ে গেছে, সেটাকে কিভাবে বন্ধ করতে হবে সোফিয়া সেটা ঝট করে বুঝে উঠতে পারছে না। অন্যদিকে কর্নেল জেরিকো সে আদেশও দিয়ে দিয়েছে যে সেই সম্পূর্ণ ফ্যাসিলিটি যাতে ইনট্যাক্ট থাকে, কোনো কিছু যাতে ধ্বংস না হয়। তারা তাদের সম্পূর্ণ টিম নিয়ে আসছে তাদেরকে বাঁচানোর জন্য। তবে ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। সেই ছোট ডানা পাখনাওয়ালা ডাইনোসরসগুলো সেখানে আক্রমণ করেছে এবং তাদের সংখ্যা প্রায় শয়ে এবং জেনারেল বড়দিন সেই ডাইনোসরগুলোর হাতেই মারা যায়। প্রত্যেকটা সৈন্য নিজের জীবন বাঁচিয়ে পালায়। অন্যদিকে বেকার সে বুঝতে পারে যে তাদের হাতে আর কোনো রাস্তা নেই, তারা এই জন্তুগুলোর থেকে বেঁচে পালাতে পারবে না। সেই কারণে সে যেটা প্রমিস করেছিল সেটাই করে, সে নিজে থেকে যায় যাতে তার সঙ্গীরা পালাতে পারে। সে নিজের বলিদান দেয় এবং সম্পূর্ণ ফ্যাসিলিটিটা ধ্বংস করে দেয়। অন্যদিকে কর্নেল জেরিকো তার সম্পূর্ণ সাপোর্ট টিম নিয়ে চলে আসে, যারা বাকি লোকেদের উদ্ধার করে সেই স্থান থেকে নিয়ে চলে যায়। তারা ফিরছে, তবে বেস ক্যাম্প থেকে একটার পর একটা রিপোর্ট আসছে যে সেই স্থানে নাকি বড় বড় ডাইনোসর ঢুকে পড়েছে। আসলে বেসের মানুষরা তো জানতো না যে এই জঙ্গলে কি হয়েছে, তবে ডাইনোসরের সংখ্যা এতটা বেশি হয়ে গেছে যে এখন তারা জঙ্গলের বাইরে বেরিয়ে পড়েছে। মোটমাট জেনারেল বর্ডিনের সেই পাগলামির কারণে ডাইনোসররা চলে তো এসেছে, তবে তাদের ফেরত পাঠানোর আর কোনো রাস্তা নেই, আর এখান থেকেই একটা নতুন এরা শুরু হবে। ওয়েল, সিনেমা স্টোরি এইটুকুই, একদম স্ট্রেট ফরওয়ার্ড সিনেমা, কোনো কমপ্লিকেশন নেই। এবং যে জিনিসটা আমাকে সারপ্রাইজ করেছে সেটা হচ্ছে সিনেমার ভিএফএক্স, যেটা ভালো ছিল অ্যাকচুয়ালি। এখন অবশ্যই এটা সো কল্ড হলিউডের সিনেমা না, সেই কারণে